না আসলে এটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল। তামিম ভাই ফোন দিয়ে আমাকে সে বলেছে, "রুবেল আমরা তোকে সুন্দরভাবে সম্মানিত করতে চাই।" হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। সে আমাকে এমনি পার্সোনালি জিজ্ঞেস করছে, কিছুদিন খেলতি, এখন কেন?" এই আরকি। আরেকটু চেষ্টা করে দেখতে। সাকিব ভাইয়ের ক্ষেত্রে অবশ্যই আছে। এখন এটা আসলে একটা অন্যভাবে আপনি খুব ভালোমতো জানেন জিনিসটা কিভাবে হ্যান্ডেল হবে। পারিনি এটা এখানে তো আসলে অনেক কথা থাকেই আরকি। পারিনি হয়তোবা আমারও কিছু ল্যাকিংস ছিল। বাট আমার যখন ভালো সময় ছিল তখন আমি ওরকমের ভালো অপরচুনিটিও পাইনি। ডেফিনিট আমি স্যাটিসফাই না। অনেক ম্যাচে আমি বসে থাকতাম সিনিয়রিটির কারণে। পার্টিকুলারলি কারো কথাই বলতেছি না। ঠিক আছে? কারণ এটা বলাটা এখন আমার কাছে মনে হয় না। বললেও কিছু না। না, বলতে চাচ্ছি না, বললেও কিছু না। কিন্তু তারপরও ইটস ওকে, থাক না বিষয়গুলো। তো ওই ম্যাচটাই আমাদের জন্য অনেক একটা ম্যাচ ছিল, মানে কি ম্যাচ যেটা বলে আরকি, যে ডু অর ডাই ম্যাচ। আমি হয়তোবা মেন্টালি ভাবে অনেকটা একটা সিচুয়েশন থেকে আমি আসছি, একটা জায়গা থেকে। একটু ডিজাস্টার ছিলাম। মাসাই ভাই আমার কাছে আসলো। মাসাই ভাই কাছে এসে বলল, "তোর কোনো ফিল্ডার কোথাও কোনো জায়গায় লাগবে কিনা?" আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি বলছি কি, "না ভাই, ঠিক আছে। তো আপনি আগে একটু দেখেন। ঠিক আছে, আপনি যেভাবে নেন, ভাই তো আমার বোলিং স্ট্রেংথ জানেই।" সাকিব ভাই তখন স্টাম্পের কাছে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে, "তোর এই একটা সুযোগ, সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ তোর দিক কিন্তু তাকিয়ে আছে। এই কিন্তু হিরো হওয়ার একটা সুযোগ।" সবাই, আমি নাম বললে তো অনেকের নাম বলতে হয়। অনেকে, পাপন ভাইয়ের কথা বললেন, যে পাপন ভাই আমাকে, আকরাম ভাইও আমাকে হেল্প করেছে। আমার জন্য এটা আপনি বলেছেন, আমার জন্য, এবং আমিও নিজেও স্বীকার করছি আমার জন্যই। আমি এমন একটা সিচুয়েশনে বল করি, ঠিক আছে? একটা সময় তো ওই সিচুয়েশনে অনেকেই বল করতে চাইতো না। অনেকে সেফ জোনে চলে যেয়ে ক্যারিয়ারটারে ঠিকঠাক করে রাখতো। সাকিব ভাই আমাকে, সেও তো আমার আমার আমি তো এর আগে ম্যাচ জিতাইছি না? তো সেও তো আমার উপর বিশ্বাস রাখে। ২ টাই দুঃখ বেশি। ২ টাই। বাট নিদাস ট্রফিটা তখন আমি অনেক দিন ধরে ন্যাশনাল টিমে খেলেছি। ১২-১৩ বছর দেশের জন্য খেলেছি। আমি জানি না কতটুকু আমার দেশের প্রতি কন্ট্রিবিউশন ছিল। বাট আমি আমার হার্ট অ্যান্ড সোল সবসময়ের জন্যই চেষ্টা করি মাঠে নামলেই। রুবেল হোসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার। সাবেক বলতে সদ্য সাবেক, মাত্রই অবসরের ঘোষণা দিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে। রুবেল হোসেন মানেই গতি, রুবেল হোসেন মানেই বাংলাদেশ ক্রিকেট রূপকথার অংশ, রুবেল হোসেন মানেই বাংলাদেশ ক্রিকেটের হিরণ্ময় কিছু মুহূর্তের জন্ম। সেই রুবেল হোসেন ইন্টারন্যাশনাল ক্রিকেটটা ছাড়ার পরে আমাদের মুখোমুখি হয়েছেন। পুরো ক্যারিয়ারের একটা রিফ্লেকশন আমরা এই ইন্টারভিউটাতে তুলে আনতে চাই। রুবেল, আপনাকে স্বাগত নট আউট নো ওয়ানে। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকেও স্বাগতম আমাদের শোরুমে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। গতি আপনার জীবন। আপনার বোলিং যখন করেছেন তখন যত জোরে পারেন বল করার চেষ্টা করেছেন, এবং আমি দেখলাম যে আপনার বিজনেসটাও সেটার সঙ্গে পুরোপুরি যাচ্ছে, মোটরসাইকেল, মোটর বাইক, সেই গতি। না, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে সবকিছুই। ক্রিকেট ক্যারিয়ার তো শেষ করলাম। তো এখন বিজনেস করছি। বিজনেস ২ বছর ধরেই করছি অবশ্য। তো তার পাশাপাশি দেখি কি করা যায়। রুবেল, আমরা আপনার এই বিজনেস, মোটর বাইকের ব্যবসায় কেন এলেন, কেমন চলছে, খুব ইন্টারেস্টিং। এটার নিশ্চয়ই আমাদের দর্শকদেরও ইন্টারেস্ট হয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আপনার ক্রিকেট ক্যারিয়ারটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনি ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের হয়ে শেষবারের মতো খেলেছিলেন। ৫ বছর পরে এই ২০২৬ সালের এপ্রিলে এসে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। এখন কেন? না, এখন তার কারণ হচ্ছে আমার লাস্ট ২০২১ ছিল। তো আসলে আমি যখন বাদ পড়ে যাই, তারপরে আমি ডোমেস্টিক ক্রিকেট থেকে, বিপিএল থেকে আমি চেষ্টা করেছিলাম যে ইন্টারন্যাশনালে কামব্যাক করার জন্য। তো মাঝখানে আসলে আমি চেষ্টা করেছি হয়তোবা, তারপরও আমি পারিনি। তারপরে হয়তোবা ক্রিকেট বোর্ডে আমি আরও ১-১.৫ বছর আগেও চিন্তা করেছিলাম যে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে আমি রিটায়ার্ড করব। যেহেতু আমাদের বাংলাদেশের এখন পাইপলাইনটা অনেক স্ট্রং। তারপর হচ্ছে পেস বোলারও অনেক ভালো ভালো তরুণ পেস বোলাররা আছে। প্লাস হচ্ছে আমারও একটা বয়স হয়ে গিয়েছে। তো সব কিছু সিচুয়েশন ওভারঅল, আর একটা সময় তো আমাকে রিটায়ার্ড ঘোষণা করতেই হবে। তো সব কিছু ওভারঅল চিন্তাভাবনা করেই, আমি আমার ফ্যামিলির সাথে চিন্তাভাবনা করেই আসলে, তারপর ক্রিকেট বোর্ডের তখনকার সিচুয়েশন, তখন ক্রিকেট বোর্ড আসলে এলোমেলো ছিল সব দিক থেকেই। তো আমার কাছে মনে হচ্ছে এখন একটা সুইটেবল টাইম। আর তামিম ভাইও সাথে আমার কথা হয়েছে। সব কিছু মিলেই আসলে আমি ডিসিশনটা নিয়েছি।
এক দেড় বছর আগেই কি মানে ওই সময় যখন আপনি বুঝতে পারলেন ন্যাশনাল টিমে আর খেলতে পারবেন না, জি, ন্যাশনাল টিমে যখন বুঝতে পারছি যে ন্যাশনাল টিমে আমার তখন একটা বয়সও হচ্ছে, তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে আর কি ন্যাশনাল টিমেও দেখেছি যে না আমাদের পেস বলাররাও খুব ভালো বোলিং করছে, আমার জন্য এখন কামব্যাক করাটা আমাকে আসলে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সও করতে হবে। তারপর আমার ধরেন বিপিএলও তেমন একটা ভালো সুযোগ পাচ্ছিলাম না, তারপরে ডোমেস্টিক ক্রিকেটেও, তারপর সুযোগ ধরেন বিপিএলও যদি আমি টিমে ছিলাম কিন্তু ম্যাচ খেলতে পারছিলাম না আর কি, জুনিয়রদের একটু বেশি সুযোগ দেওয়া হচ্ছে। রুবেল ক্রিকেটটাই তো আপনার জীবন। ধরেন সেই পেসার হান্ট থেকে যখন সেই বাগেরহাটের ছেলেটি ঢাকায় আসলেন, তারপরেই কিছুদিনের মধ্যেই ন্যাশনাল টিমেও সুযোগ পেয়ে গেলেন। তার জন্য ক্রিকেট ছেড়ে দেওয়াটা, ন্যাশনাল টিমে আপনি ছেড়েছেন, ডোমেস্টিকেও নট নেসলে আপনি অনেক বেশি খেলেন, হয়তো বা এই একটা দুইটা সিজনই খেলবেন। এই সিদ্ধান্ত নেওয়াটা আসলে কতটা টাফ রুবেল? আমরা আসলে বাইরে থেকে বলতে পারি, কিন্তু ধরেন আমি যদি বলি যে আমি জার্নালিজম ছেড়ে দেবো, ওই সিদ্ধান্ত নেওয়া তো আমার জন্য অনেক টাফ। কিন্তু আপনার জন্য বা আপনাদের মতো যারা আসলে খেলাটাই ছেড়ে দিচ্ছেন, খেলাটাই যাদের জীবন, তাদের জন্য আসলে এটা কতটা কঠিন সিদ্ধান্ত নেওয়াটা? না আসলে এটা আমার জন্য অনেক বেশি টাফ ছিল, কারণ হচ্ছে আমি ক্রিকেটটা আমি ছোটোবেলা থেকেই একদম, আমি যখন ক্রিকেটটা বুঝি তখন থেকেই আমি ক্রিকেটের সাথে জড়িত আর কি। স্কুল টুর্নামেন্ট থেকে শুরু করে আমার এলাকায় বাগেরহাটে ডোমেস্টিক যে সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন যে লিগগুলো হতো, তখন থেকেই আমি আমি অন্য কোনো স্পোর্টসের সাথে আমি জড়িত ছিলাম না, এই ক্রিকেটের সাথেই ছিলাম। তো এই ক্রিকেটটাই আমার কাছে অনেক আবেগের একটা জায়গা, বলা সব কিছুই বলতে পারেন আপনি এই ক্রিকেটটা আমার কাছে। তো ডেফিনেটলি আমি যখন ডিসিশন নিই বা আমি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি যখন অবসর নিব, এরকম চিন্তাভাবনা আমার জন্য আসলে অনেক কঠিন ছিল। তারপরেও সব কিছু বিবেচনা করতে হবে, কারণ সারা জীবন ক্রিকেট খেলবো না, জুনিয়রদেরও সুযোগ দিতে হবে। প্লাস হচ্ছে আমি যেহেতু বেরিয়ে 2021-এ যখন আমার লাস্ট ম্যাচ হয়েছে, তারপর আমি চেষ্টাও করেছিলাম, ওভারঅল সব কিছু আমি কামব্যাক করতে পারিনি। ভালো একটা ফ্যাসিলিটিস বা আপনার হচ্ছে ডোমেস্টিকে থাকে না, আমি ম্যাচ খেলতে বিপিএল আমাকে একটু সুযোগ দেওয়া কোচের বা এটা, তখন বলছে না রুবেলের অনেক বয়স হয়েছে, ও হয়তো অনেক কিছু এখন আর দিতে পারবে না, এই ধরনের অনেক কথাবার্তা আমি শুনেছি, যে কারণে আসলে আমাকে আর ওই সুযোগও দেওয়া হয়নি বিপিএল থেকে। প্লাস হচ্ছে আসলে এই সব কিছু মিলিয়ে আসলে আমার ডিসিশনটা নেওয়া আর কি। আপনি অবসরের ঘোষণাটা দিয়েছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। এরপর জাতীয় দলের বা ক্রিকেট ফ্র্যাটার্নিটির প্রথম কে আপনাকে ফোন দিয়েছিলেন? কার সঙ্গে প্রথম কথা হয়েছে? না আমার সাথে কথা হয়েছে হচ্ছে নাফিস ইকবালের সাথে। নাফিস ভাই আমাকে ফোনটা দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ফোনটা দিয়েছে, বলছে যে আমাকে জাস্ট উইশ করছে। তার পরপরই আমাকে তামিম ভাই ফোন দিয়েছে। তো তামিম ভাই ফোন দিয়ে আমাকে সে বলেছে, রুবেল আমরা তোকে সুন্দরভাবে সম্মানিত করতে চাই ক্রিকেট বোর্ড থেকে আর কি। তো আমি তামিম ভাইকে কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে, বিশেষ করে তখন আমি বলছি ভাই তাহলে তো খুব ভালো হয়, তো দেখেন আমার কোনো সমস্যা নেই। তো তারপরে তামিম ভাই আমাকে প্রথম ম্যাচেই দেবার চাইছিল আর কি এই সম্মানিত, বাট আমি একটু নিজের পার্সোনাল কাজের জন্য আমি বলছি ভাই সেকেন্ড ম্যাচটা হলে ভালো হয়। তখন তারা সেকেন্ড ম্যাচে সুন্দর একটা প্ল্যান করছে, বাট আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। আসলে আমার মনে হয় বাংলাদেশে এর আগে এরকমভাবে কখনো হয়েছে কিনা আমি জানি না, মনে হয় না। সাকিবের সাথে তো আপনি খুব ক্লোজ, কথা হয়েছে? হ্যাঁ, সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সে আমাকে এমনি পার্সোনালি জিজ্ঞেস করছে আর কিছুদিন খেলতে এখন কেন, এই আর কি, আর একটু চেষ্টা করে দেখতে, এই আর কি। আমি বলছি না ভাই, অনেক অনেক দিনই তো বাইরে ছিলাম, হয়েছে তো। তারপরে আপনার যেদিন আমি অবসর, যেদিনকে আমাকে করে আর কি, মাঠে যেদিনকে আমাকে সম্মানিত করা হয়, তো ওদিনও সাকিব ভাই ফোন দিয়েছিল। তো ওদিনে আপনার সাকিব ভাই বলছে না উনিও খুব খুশি হয়েছে, বাট সুন্দর করে আমাকে সম্মানিত করছে, ক্রিকেট বোর্ড খুব ভালো একটা উদ্যোগ নিছে। তো সেও আমাকে বলছে না খুব ভালো লাগছে তোর এইটা দেখে, তোর জন্য অনেক শুভকামনা। এটা যেদিনকে আমি মাঠে যাই আর কি, ওদিন আমার ফোন দিয়েছিল। সাকিবরা বলেন নাই যে ভাই আপনারও এরকম মাঠ থেকে বিদায় আমরা দিতে চাই বা দেখতে চাই? না, এটা বলি নাই আমি, এরকম বলা হয় নাই। কিন্তু এরকম একটা এক্সপেকটেশন তো আছে, মানে আপনার। শুধু আমি একা না, বাংলাদেশের সব মানুষই চায় যে যারা সিনিয়র, যারা আমাদের ছিল, তো সবাই যাতে মাঠ থেকে সুন্দরভাবে একটা বিদায় হোক, কারণ এদের দেশের এত এত সাকসেস এরা দেশের প্রতি, তো এদের আমরা সবাই চাই যে মাঠ থেকে যেন সুন্দরভাবে মানুষ এদেরকে বিদায় দিতে পারে, এটা সবাই আমরা চাই। তো আমিও পার্সোনালি চাই সাকিব ভাই, তামিম ভাই যারা আছে, মাশরাফি ভাই, মুশফিক ভাই, রিয়াদ ভাই যারা আছে আর কি, সবাই আমরা চাই, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তো কালচারে এটা যায় নাই।
অন্য অনেকের ক্ষেত্রে হয় নাই, সাকিবের ক্ষেত্রে তো সুযোগটা আছে। ধরেন এখন তামিম নিজেকে বিদায় দিতে পারবে না, বা ধরেন আপনি অন্যদের কথা বলছেন, সাকিবের ক্ষেত্রে তো সেই সুযোগটা আছে। সাকিব ভাইয়ের ক্ষেত্রে অবশ্যই আছে। এখন এটা আসলে একটা অন্যভাবে, আপনি খুব ভালো মতো জানেন জিনিসটা কিভাবে হ্যান্ডেল হবে। তো ওইভাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো বা সে বাংলাদেশে আসতে পারে। রুবেল, আপনার অবসরের ঘোষণা যে করেছেন, এইখানটাতে হচ্ছে কি আপনার সতীর্থরা আপনাকে নিয়ে অনেক স্মৃতিচারণা করেছে, আমরা ফেসবুকে দেখেছি, বা আপনার সঙ্গেও নিশ্চয়ই অনেকের কথা হয়েছে। দু একটা কি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন যেটা আসলে আপনার খুব ভালো লেগেছে, যার কথা শুনে? না, আমার কাছে সবাই আমাকে, আমার জুনিয়র থেকে শুরু করে সিনিয়ররা সবাই আমাকে উইশ করছে, এবং আমাকে আমাকে অনেক প্লেয়ার ফোনও দিয়েছে। বাট এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমি 12-13 বছর দেশের জন্য খেলেছি। আমি জানি না কতটুকু আমার দেশের প্রতি কন্ট্রিবিউশন ছিল, বাট আমি আমার হার্ড অ্যান্ড সোল সবসময়ের জন্যই চেষ্টা করি মাঠে নামলেই। বাট তারা আমাকে অনেক সম্মান দিয়েছে এবং ফোন করে উইশ করছে, অনেক ভালো ভালো কথাও বলছে, যেটা আমার কয়েকটা যদি একটু বলেন, ধরেন মুশফিক বা রিয়াদ বা মুশফিক ভাই তো ফেসবুকে, রিয়াদ ভাইরা তো ফেসবুকে উইশ করছে, ইভেন মাশরাফি ভাইও ফেসবুকে উইশ করছে, তাইম ভাই তো করছেই, তাইম ভাই আমার পার্সোনালি ফোনও দিয়েছে। তো আপনার হচ্ছে এইগুলাই আর কি। আর জুনিয়র যারা আছে তো আমাকে কয়েকজন ফোনও দিয়েছে এরকম আর কি। নাইম শেখ থেকে শুরু করে বিজয়, নাইম শেখ, তারপর হচ্ছে তাসকিন, এরা আমাকে অনেকে ফোন, সাইফুদ্দিন, অনেকেই ফোন, অনেকেই। ন্যাশনাল টিমটা যখন ছেড়ে দিলেন, ঘোষণা দিলেন 5 বছর আগে ছেড়ে দিলেন, আপনার মানে কোন স্মৃতিটা সবচেয়ে বেশি করে আপনার আসলে মনে পড়েছে ওই মুহূর্তটায়? ন্যাশনাল টিমে তো দীর্ঘ সময় ছিলেন। না, স্মৃতি আসলে আমি ক্রিকেট খেলাটা অনেক মিস করি, টু বি অনেস্ট। আমি অনেক মিস করি বিকজ এটার সাথে আমার, মানে আমি জড়িয়ে আছি ছোটোবেলা থেকেই। তো আমার কাছে মনে হয়েছে যে আর খেলতে পারবো না, আমাকে কেউ দেখবে না। তো এরকম মাঝে মধ্যে মনে হয় আমার কাছে, শুধু ওই সময় না, আমার কাছে অনেক সময় আমি যখন বাসায় মানে শুয়ে থাকি নিজেও, যখন বাংলাদেশ টিমে খেলাও দেখি, আমার কাছে মাঝে মধ্যে এটা ফিল হয়, একদম অনেস্টলি আমার কাছে ফিল হয়। বাট আমাকে তো সিচুয়েশন বুঝতে হবে, সব কিছুই বুঝতে, মানে ফিল হয় কি যে এইখানে তো আমিও থাকতে পারতাম? হ্যাঁ, আমি থাকতে পারতাম, আমি খেলতে পারতাম হয়তো বা। আমি তো জানি আমার শরীরের কন্ডিশন, আমার ফিটনেস, আমি সব কিছু আমি জানি, আমি কতটুকু আমার অ্যাবিলিটি আছে, আমি আমার অ্যাবিলিটি সম্পর্কে খুব ভালো মতো জানি। তো ইটস ওকে, বাট আমার কাছে এখন এটা নিয়ে আর তেমন কিছু বলার নাই। আসলে অনেক কিছু বলেছি জীবনে। আপনি আসলে জীবনে অনেক কিছু বলেন নাই, এইটা আবার আপনি বেশি বললেন। না, বলেছি তো। আমি সাংবাদিকের সাথে তো অনেক সময় অনেক কিছু আপনার সঙ্গে share আমার করি। অনেক কথা হয়, অনেক কথা হ্যাঁ, হয়েছে, হয়তো আপনার কিন্তু আপনি সাথে- খুবই ক্যামেরা শাই, আপনি ক্যামেরার সামনে আসতে চান আমি না। অনেকে আমাকে যাইতে বলে, অনেকেই ইসে আপনাদের সাংবাদিকরা, বাট আমি অনেক একটু থাকি আর কি, নিরিবিলি থাকি। হ্যাঁ না, আপনি এমনি কথা বলেন অনেক, এমনি ফোনেও অনেক কথা বলেন, সেই ফেসবুকে interview-তে। বলি, ফোনে বলি, অনেকের সাথে বলি, বাট আমাকে অনেক সময় অনেক জায়গায় যাইতে বলে, টক শোতে, এদিক সেদিকে, বাট আমি একটু ওই জায়গা থেকে একটু দূরে থাকতে পছন্দ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন পুরো ক্যারিয়ারের ইন্টারভিউটার জন্য, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই অবসরের সময় আপনার সন্তান আয়ান, তাকে নিয়ে আপনি মাঠে গিয়েছিলেন, এবং আমরা দেখেছি যে ওটা আপনার জন্য খুব ইমোশনাল মুহূর্ত। আপনি তাকে নিয়ে উইকেটে গিয়েছেন, উইকেটটা আপনি স্পর্শ করেছেন। সো ওই মোমেন্টটা যদি একটু আমাদেরকে বলেন, বা ছেলেকে কিছু বলেছিলেন কিনা, বা আপনার নিজের ভেতরে কিছু আছে কিনা যে ছেলেটা যখন বড় হবে এইটা দেখবে, এরকম কোনো আপনার? না, আমি তো ওর সাথে তো আমি অনেক ক্লোজ আমার ছেলের সাথে, বাট আমি চেয়েছিলাম যে, আমাকে তামিম ভাই বলছিল যে তুই তোর ফ্যামিলি নিয়ে আসিস, সবাইকে নিয়ে আসিস। আমার মেয়েটা একটু একটু আছে, যে কারণে আমি ওকে নিয়ে আসি নাই, আমার ফ্যামিলি, আমার ওয়াইফকে, আমার মেয়েটাকে নিয়ে আসি না, আমার ছেলেটাকে আমি নিয়ে আসছি আর কি। আর আমার ছেলে ক্রিকেট খেলাটা বুঝে, আমার খেলা দেখে, আমিও মাঝে মধ্যে ওকে নিজেই দেখাই আর কি, বুঝছেন তো। এইটা আর কি। আমি চাই যে আমি আসলে নিজেই এখনো জানি না যে ও ক্রিকেট পছন্দ করবে নাকি ফুটবল নাকি অন্য আদার্স কোনো স্পোর্টস, না আসলে স্পোর্টসের ভিতর যাবে কি না আমি আসলে জানি না, বাট আমি চেষ্টা করব যে ওকে স্পোর্টসের ভিতরে নিয়ে যাওয়ার, বিশেষ করে ক্রিকেটের সাথে ওকে আমি থাকা, যেহেতু আমি ছোটোবেলা থেকেই ক্রিকেট প্লেয়ার। তো এই জায়গাটা আমার একটা ইমোশনের জায়গা, আবেগের জায়গা। তো আমি চেষ্টা করবো ওকে ক্রিকেটের সাথেই রাখার। আর একটু বড় হলেই আমি ওকে মাঠে নিয়ে যাবো আর কি, ইনশাল্লাহ। আর যেটা বললেন যে উইকেটের বিষয়টা, উইকেটে স্বাভাবিক, উইকেটে আমি জানতাম না যে ওই সময়টায় আমি উইকেটে যেতে পারবো কি না। ম্যাচ চলছিল, ইন্টারন্যাশনাল ম্যাচ, একটা ম্যাচ চলছে, তারপরও খুবই শর্ট টাইম ছিল। আমি অনেক কিছু বলতেও চেয়েছিলাম ইসের সামনে, বাট শর্ট টাইমের জন্য আমি অনেক কিছু বলতেও পারি নাই। বাট তারপরও তামিম ভাই আমাকে বলছে তুই উইকেটের কাছে যা। তো উইকেটের কাছে যে তুই উইকেটকে একটু সম্মান জানা আর কি। তামিম ভাই আমাকে বলছে, আমি বলছি ভাই আমি কি যেতে পারবো তো এইখানে?
কি যা যা। তো তামিম ভাই আমাকে এই সুযোগটা অবশ্য করে দিয়েছে ওই সময়। তো এই আর কি, তখন আমি উইকেটের কাছে যাই। আমি হয়তো বা ইন্টারন্যাশনাল আর কখনোই খেলা হবেও না, তো আমি আমার যেহেতু এই আর ওই বিশেষ করে মিরপুরের মাঠটা আমার জন্য খুবই স্পেশাল। আমার ভালো রেকর্ড, খারাপ রেকর্ড, সব রেকর্ডই মিরপুরের মাঠেই আছে আর কি। তো যে কারণে আমি আমার উইকেটটা আমি সম্মান জানাইছি। নিজের ছেলে আয়ানকে বলছেন যে ক্রিকেট আনবেন, ক্রিকেটার বানাবেন, আপনার মতোই কি ফাস্ট বোলার? ওকে মাঠে নিয়ে যাব, আমি মাঠে নিব, দেখি ওকে আমি ক্রিকেটের ব্যাট বল ওকে আমি স্পর্শ করাবো আর কি। তখন দেখা যাক কি হয়, আসলে সিচুয়েশন সময় বলে দেবে আসলে। চাওয়াটা কি বাবা হিসেবে? চাওয়াটা আমি চাই যে ও ক্রিকেটার হোক, আমি চাই যে ও ক্রিকেটার হোক, বাট এখন আসলে ওর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন ও যদি, এখনকার ছেলে পেলে তো একটু হয়, অলস হয়, প্লাস হচ্ছে আপনার হচ্ছে রৌদ্র পছন্দ করে না তেমন একটা। কারণ আমরা তো ধরেন মফস্বল গ্রাম অঞ্চল থেকে উঠে আসছি, তো আমাদের জিনিসটা অন্যরকম। ও তো বড়, ও জন্ম হয়েছে হচ্ছে ঢাকাতে, বুঝছো না, বড় হচ্ছে ঢাকাতে, ওর বিষয়টা একটু আলাদা। তো আমি চেষ্টা করবো, আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো। ভাবি নিশ্চয়ই খুশি, এখন একটু বাসায় আরেকটু বেশি সময় দিতে পারবেন, নাকি এমনিতেই বাসায় সময় দেন? না না, আমি বাসায় অনেক সময় দিই, প্লাস আমার বিজনেসেও অনেক সময় দিই। তো ইনশাল্লাহ দেখি, সময় আমার থাকবেই সবসময়। আমার ফ্যামিলি অলওয়েজ ডিফারেন্ট, ফ্যামিলির সময়টা অন্যরকম, ওটার সাথে আমার পার্সোনাল লাইফের বা অন্য কিছু বিজনেস বলেন, আদার্স কিছু, ওটা মিলাবো। এই যে অবসর নিলেন, আলোচনার তো নিশ্চয়ই আপনি ভাবির সঙ্গে করেছেন, সেই আলোচনায় উনি আসলে কি বলেছেন বা সাপোর্টটা আসলে কিভাবে দিয়েছেন? না, আমি তো বললাম না 1 বছর আগেই আমি অবসরের একটা এরকমের চিন্তা ভাবনা করেছিলাম না। সেও আমাকে বলেছে যে তোমার তো ন্যাশনাল টিমে এখন তো সুযোগ নাই তেমন, ঠিক আছে। তো ভাবি ক্রিকেট খেলা বোঝেন? ক্রিকেট বুঝে, প্রথম বুঝতো না, এখন বুঝে। তো আমাকে বলেছে, অনেক কিছুই বলেছে। তো অবসর নিয়ে নেওয়াটাই মনে হয় ভালো হবে। দেখো, সম্মানের সাথে যদি অবসরটা নেওয়া যায় তাহলে খুব ভালো হবে, এই আর কি। এবার আপনার একটু ক্যারিয়ারটাতে আমি আসতে চাই। সেটা হচ্ছে কি, আপনার 27 টেস্টে 36 উইকেট, 104 ওয়ানডেতে 129 উইকেট, 28 টি-20তে 28 উইকেট। কতটা স্যাটিসফাইড আপনি? আমি শুধু উইকেটের কথাটা বললাম, সেটাতে আপনি কতটা satisfied? না, আমি ডেফিনেট আমি স্যাটিসফাই না। তারপর হচ্ছে আপনার ধরেন বিশেষ করে আমি একটা ফর্মেটে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করি। ওই ফর্মেটটা আমি ধরেন আরেকটু যদি বেশি আমার উইকেটটা থাকতো, তো তাহলে আমার কাছে আরও ভালো লাগতো আর কি। আর বিশেষ করে টেস্টে তো উইকেট আসলে আপনার 27 ম্যাচে 36টা উইকেট মেবি, তো এটা তো আসলে খুবই বাজে একটা গড় বলেন, উইকেটও বলেন, সব দিক থেকেই বাজে। তো এটা আরও অনেক বেটার হইতে পারতো, হয়তোবা আমি পারিনি। আপনার স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ওয়ানডে, বলছেন যে আরও কিছু যদি উইকেট থাকতো, আরও কিছু ম্যাচ যদি খেলতে পারতেন। আমি আপনার কিছু ইন্টারভিউ দেখছিলাম, সেখানে আপনি বলছেন যে আপনার আরও খেলার কথা ছিল বা আপনি সেটা ডিজার্ভ করতেন। আসলে সেটা পারেন নাই কেন? না, আসলে পারিনি, এখানে তো আসলে অনেক কথা থাকেই আর কি। পারিনি, হয়তোবা আমারও কিছু ল্যাকিংস ছিল, বাট হয়তোবা আমার যখন ভালো সময় ছিল তখন আমি ওরকমের ভালো অপরচুনিটিও পাইনি। টিমের সাথে মানে থাকতাম, বাট ম্যাচ খেলতে পারতাম না। একটা সময় ধরেন সাইফুদ্দিন, মুস্তাফিজরা যখন আসলো, তখনও ধরেন আমি টিমের সাথে কিন্তু আমি থাকতাম, কিন্তু ম্যাচ খেলতে পারতাম না। 3-4টা পেস বলার অনেক সময় খেলতো, বাট আমি খেলতে পারতাম না কিছু কিছু ক্ষেত্রে। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু আক্ষেপ আছে, বাট তারপরে হয়তো আমারও কিছু ল্যাকিংস আছে, যেখানে আমি পারফরমেন্স, ধরেন খারাপ পারফরমেন্স তো করতামই, তাই না? তো ওই ক্ষেত্রেও আমি কিছু সময় ড্রপ থাকতাম, কিন্তু আবার ভালো সময়টাও আমি হয়তোবা টিম কম্বিনেশনের কারণে আমি ড্রপ থাকতাম। আপনাদের সময়টাতে ধরেন, আমি যদি 2015 ওয়ার্ল্ড কাপের ঠিক পরের কথাটা বলি, ওই সময় বাংলাদেশ প্রথমবারের মতো 4জন পেস বোলার নিয়ে 11 সাজিয়েছে, যখন মুস্তাফিজ আসলেন। মাশরাফি, রুবেল, তাসকিন, মুস্তাফিজ। তো এই কম্বিনেশনটা ইভেন হোমেও আমরা এটা খেলেছিলাম। তো ওইখানে আরও একটু বেশি ম্যাচ আসলে খেলতে পারেন নাই, ওই আক্ষেপের জায়গাটা আসলে থেকে আসে যে আমরা তো ওইখানে আমাদের সুযোগ তো ছিল অনেক। বা পরে আপনি সাইফুদ্দিনের কথা বললেন। না, পারি না আসলে, আমাদের দেশের মাটিতে আসলে সিচুয়েশনটা তো ওরকমের থাকে না। আমরা 4টা পেস বোলার নিয়ে আমরা মাঠে নামছি। তো কিছু ক্ষেত্রে হয়তো বা 2টা পেস বোলার নিয়েও খেলা হয়েছে, 3টা নিয়েও, ম্যাক্সিমাম টাইমে 3টা করে খেলা হয়েছে, 4টা খুবই কম হয়েছে কয়েকটা ম্যাচে। বাট এটা হয়তো বা আমাদের আসলে সিচুয়েশনের উপরে, কোন টিমের সাথে খেলা এরকমের উপরে আর কি। বাট আমার পার্সোনাল হচ্ছে আমি কতটুকু খেলতে পেরেছি বা কতটুকু
কি করেছি, আমি কেন ম্যাচ খেলতে পারি নাই, এইটা হচ্ছে মানে মেইন রিজন আর কি। রুবেল, আমি একটা ইন্টারভিউতে দেখছিলাম আপনি বলছিলেন যে অনেক কিছু আছে যা বললে বিতর্ক হবে। এখন বিতর্ক হলে অসুবিধা কি? আপনি তো খেলা ছেড়েই দিয়েছেন। না, বিতর্ক আসলে ওরকমের কিছুই না, ঠিক আছে, বিতর্ক শুধু শুধু করে তো লাভ নেই। এবার বিতর্ক এমন কিছুই না, কথাগুলো এমন কিছুই না, হয়তো একটু আক্ষেপ আছে যে খেলতে পারিনি কিছু কিছু ক্ষেত্রে। 2019 ওয়ার্ল্ড কাপ থেকে আপনার চলে আসার অবস্থা হয়েছিল কেন? না না, এটা চলে আসার অবস্থা ওই রকমের না আসলে। মানে আমি ইন্টারভিউতে দেখেছি, আপনাকে আমি কোট হ্যাঁ। করলাম, আপনি বলেছিলেন। না না, হ্যাঁ হ্যাঁ, ওটা চলে আসা না, হয়তো আমার আমার সিচুয়েশনটা ওরকম ছিল, আমার একটা ইনজুরি ছিল, বাট আমি ইনজুরি নিয়ে আমি ম্যাচ খেলেছি, আমার ইনজুরিটা ভালো ছিল, বাট ওই সময় একটা সিচুয়েশন হয়েছিল আর কি, এটাই আর কি। বাট কোচ এবং অধিনায়ক দুই পক্ষই আমার সঙ্গে সঠিক বিচার করেননি। না, এটা তো অনেক আগে থেকেই আর কি, হয়তো বললাম যে আমি অনেক ম্যাচে আমি বসে থাকতাম সিনিয়রিটির কারণে, তারপর হচ্ছে টিম কম্বিনেশন, তারপর হচ্ছে আমার কাছে মনে হয় যে সিলেক্টররা আমাকে আরেকটু পুশ করা উচিত ছিল, বা আমাকে একটু সুযোগ দেওয়া উচিত ছিল কিছু কিছু ক্ষেত্রে। আমি কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে 2015-এর ওয়ার্ল্ড কাপের পরে বাংলাদেশে যখন হোম সিরিজ হয়, তখন আমার ফিভার হয় আর কি, জ্বর হয়। তো তারপরে আমি আর সুযোগ পাই না, আমি এত ভালো পারফর্ম করলাম, তারপরে আমি ওই জ্বরের কারণে আমার জায়গায় সাইফুদ্দিন আসলো। তারপর হচ্ছে সাইফুদ্দিন ভালো খেলছে, আলহামদুলিল্লাহ খুব ভালো খেলছে, কিন্তু তারপরে আমার আর সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আমি তো ওয়ার্ল্ড কাপে ভালো করছিলাম, কিন্তু তারপরে আর সুযোগ পাচ্ছিলাম না। বাট এই যে কিছু কিছু আক্ষেপ, এখন ধরুন এটা তো যে কোনো দেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে নতুন প্লেয়ার আসবে, তারা যদি ভালো খেলে না ডেফিনেটলি আমি তো ওইটা বলতেছি, কিন্তু আমাকে তো আপনি না খেলাইতে আমি তো, আমার জন্য তো এটা কষ্টদায়ক, তাই না? আমিও তো ভালো খেলতেছিলাম, আমারও তো ধরেন ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার ভক্তরা বা আমার বাবা মা, আমি পার্সোনাল, সবাই তো চায় যে রুবেলও কখন মাঠে নামবে, তাই না? এটা তো পার্টিকুলারলি কাউকে একা ইন্ডিকেট করা যায় না, এটাই। আপনি যেটা বলছেন কোচ অধিনায়ক দুই পক্ষ আমার সঙ্গে সঠিক বিচার করেন, আপনি কার কথা বলছেন? আপনার সময় আমি যদি বলি যে ধরেন মুশফিক, সাকিব, মাশরাফি তারা ক্যাপ্টেন ছিলেন, হাতুড়ি, স্টিভ রুটস তারা কোচ ছিলেন, আপনি পার্টিকুলার কারো কথা বলছেন? আমি পার্টিকুলারলি কারো কথাই বলতেছি না, ঠিক আছে, কারণ এটা বলাটা এখন আমার কাছে মনে হয় না, বললেও কিছু না, বাট বললে কিছু না হলে বলেন। অনেক কিছু আসলে আপনারা তো অনেক ম্যাচিউর, তাই না? আপনারা তো বুঝেনি, বাট আমার কাছে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমাকে আরেকটু সুযোগ দেওয়া উচিত ছিল আর কি। বাট আমি যখন ভালো খেলতেছিলাম তখন আমাকেও ধরেন সিচুয়েশনের কারণে আমাকে ড্রপ দেওয়া হয়েছে আর কি, আমি জানি না কেন, বাট কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনার ইসের ক্ষেত্রেও ধরেন আপনার সিনিয়রিটির কারণেও আমি কিন্তু ম্যাচ খেলতে পারিনি, আমি পারফর্ম ছিলাম, বসে থাকতাম, কিন্তু খেলতে হয়েছে। মানে সিনিয়রিটির কারণে পারেন নাই, মানে কি আপনি সিনিয়র বলে পারেন নাই, নাকি আপনি যথেষ্ট সিনিয়র না বলে পারেন? আমি যথেষ্ট সিনিয়র না বলে আমি পারিনি। সেইটা হয় কিভাবে? আমি যদি আপনি ওই পেস বোলিং কোডটার কথা 2015 ওয়ার্ল্ড কাপের পরে ধরি, সেইখানে তো আপনি সেকেন্ড মোস্ট সিনিয়র মাশরাফির পরে। মাশরাফি, রুবেল, তাসকিন তো আপনার পরে এসেছে, মুস্তাফিজ আরও পরে এসেছে, সাইফুদ্দিন আরও পরে এসেছে, তো সিনিয়রিটি হিসেবে তো আপনি 2 নম্বরে। সিনিয়রিটি কারণে আপনি খেলতে পারবেন না কেন? ওই যে টিম কম্বিনেশনের কারণে আমি পারিনি খেলতে, এইটাই। সিনিয়রিটি মিনস টিম কম্বিনেশন, একই ধরে নেন আর কি। আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছেন না। না না, বলতে চাচ্ছি না, বললেও কিছু না, কিন্তু তারপরও ইটস ওকে, থাক না বিষয়গুলো। ওকে, ঠিক আছে, থাক। আপনি যদি বলতে না চান তাহলে এটা নিয়ে আমার কোনো জোরাজুরি নেই। রুবেল, এবার আসে আপনার জীবনের প্রবাবলি না, শিওরলি সবচেয়ে আনন্দদায়ক অধ্যায়টাতে, যেটা আমাদের ক্রিকেটেরও একটা অবিস্মরণীয় অধ্যায়। 2015 বিশ্বকাপ, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, অ্যাডিলেড, যেইখানটাতে আপনার সেই 2 ডেলিভারি। তখন বাংলাদেশের কি অবস্থা ছিল? মানে শেষ 2 ওভারে কত রান লাগতো ইংল্যান্ডের, মনে আছে আপনার? হ্যাঁ, বড় বলে 16। 12 বলে 16 রান লাগতো। আপনি আউট করলেন, বোল্ড করলেন স্টুয়ার্ট ব্রড এবং জিমি অ্যান্ডারসনকে, ওদের শেষ 2টা উইকেট। আমি জানি না, আমরা মিডিয়া, বাংলাদেশ, আমাদের দেশ, আমাদের ভালোবাসা, আমাদের ক্রিকেট, আমাদের ক্রিকেটার আপনারা, সেজন্য আমরা একটু বাড়াবাড়ি করি কিনা। 1992 বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়াসিম আকরামের 2টা ডেলিভারির সঙ্গে আমরা আপনার ওই 2টা ডেলিভারি কম্পেয়ার করি। অ্যালেন ল্যাম এবং ক্রিস লুইসকে তিনি যে বোল্ড করেছিলেন, সেইটা কি আপনি জানেন? না না, আমার খেয়াল আসতেছে না, বাট আমি দেখছি মনে হয়, বাট আমার খেয়াল আসতেছে। আচ্ছা, ওই 2টা ডেলিভারির কথা আপনি অনেকবার বলেছেন, অনেক ইন্টারভিউতে বলেছেন, আমার সঙ্গেও বলেছেন যে সব আড্ডাতে এটা আসবেই, সব ইন্টারভিউতে আসতে বাধ্য। তারপরেও ভালো জিনিস বারবার শুনতে ভালো লাগে। একটু যদি বলেন ওই 2টা ডেলিভারির কথা।
না আসলে ওই ম্যাচটাই আমাদের জন্য অনেক অনেক একটা ম্যাচ ছিল, মানে কি ম্যাচ যেটা বলে আর কি, যে ডু অর ডাই ম্যাচ, যে এই ম্যাচটা জিতলেই বাংলাদেশ একটা ইতিহাস রচনা করবে, কোয়ার্টার ফাইনাল যাবে। এবং এরকম ওই ধরনের অ্যাচিভমেন্ট তো মনে হয় না এর আগে কখনো কোয়ার্টার ফাইনাল খেলছে বাংলাদেশ। তো যাই হোক, আমরা এমনি আমাদের এটা নিয়ে একটা সুন্দর একটা গেম প্ল্যানিং ছিল। বিশেষ করে আমরা পেস বোলিং সাইডটা যারা আমরা আছি, আমরা পার্সোনালি আমরা একটা গেম প্ল্যানিং করেছিলাম। তো আমরা সবাই ওইভাবে প্রিপারেশন নিয়ে মাঠে গিয়েছিলাম আর কি। এবং আমাদের টিম মিটিংয়েও আমাদের সবাই আমরা করেছিলাম যে আমাদের কালকে যে ম্যাচটা হবে আমরা সবাই আমাদের 120% আমরা এফোর্ট দিব মাঠে। রেজাল্ট নিয়ে কেউ চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তো আমরা সবাই 120% এফোর্ট দেবো, বাট আমরা ওইভাবেই প্রিপারেশন নিয়েছিলাম আর কি। তো তো ওইভাবে আমরা মাঠে গিয়েছিলাম। ব্যাটসম্যান আলহামদুলিল্লাহ রিয়াদ ভাই 100 মারলো এবং ভালো একটা আমাদের একটা টার্গেট হলো আর কি। তো ওই টার্গেটের উপরেই আসলে আমরা যখন বোলিংয়ে যাই, তখন আমরা শুরু থেকে আমরা আসলে সবাই চেষ্টা করেছি, ইভেন মাশরাফি ভাই প্লাস তাসকিন, আমি, তারপর স্পিনাররা, ফিল্ডার্সরা, সবাই সবাই কিন্তু আমরা চেষ্টা করেছি। বাট সিনারিটা, শেষ পর্যন্ত আপনার কাছে চলে আসলো। মানে গেম সিনারিটা এমন একটা সিচুয়েশনে চলে গিয়েছে, বাট 12 বলে 16 রান লাগে আর কি, এই আর কি। তো ওই মুহূর্তটা ছিল একটা অন্যরকম মুহূর্ত। আপনি জানেন যে আসলে স্লগ ওভারে বোলিং করাটা একটু টাফ, যে কোনো বলারের জন্যই টাফ। আর ওয়ার্ল্ড কাপের এমন একটা সিচুয়েশন ছিল যেটা আমার জন্য ছিল আরো অন্য রকমের একটা মুহূর্ত, ঠিক আছে? মানে রুবেল, ওই সময় আমরা দেখেছি যে মাশরাফির সঙ্গে আপনার কথা হচ্ছিল, সাকিবের সঙ্গে আপনার কথা ছিল, সাকিব মাশরাফি একসঙ্গে ছিলেন, আপনি যখন বোলিং মার্কটাতে যাচ্ছেন কথা বলছেন ওই সময়টা, আসলে সাকিব মাশরাফি কি বলছিলেন আপনাকে? না, মাশরাফি ভাই আমার কাছে আসলো, মাশরাফি ভাই কাছে এসে বলল, তোর কোনো ফিল্ডার কোথাও কোনো জায়গায় লাগবে কিনা আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি বলছি কি, না ভাই ঠিক আছে, তো আপনি আপনি আগে একটু দেখেন, ঠিক আছে? আপনি যেভাবে নেন, আপনি, ভাই তো আমার বোলিং স্ট্রেন্থ জানেই, অনেক বছর ধরে সে দেখতেছে আমাকেই। তো আমি বলছি আপনি আগে ফিল্ডিংটা সাজান, এই আর কি। তো মাসের ভাইটা করে হাঁটতে হাঁটতে সামনের দিক যাচ্ছে, আর সাকিব ভাই তখন স্টাম্পের কাছে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে যে তোর এই একটা সুযোগ, সারা বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ তোর দিক কিন্তু তাকিয়ে আছে, এই কিন্তু হিরো হওয়ার একটা সুযোগ। আমি বলছি ভাই আমি 100% চেষ্টা করবো, বাকিটা আল্লাহর উপর। আমি জাস্ট এতটুকুই বলেছি আর কি। তো এতটুকু বলে তো উনি আমাকে বলছে, মানে আমার গায়ে একটা দিয়ে উনি বলছে ঠিক আছে, এই বলে উনি তার জায়গায় চলে যায় আর কি। তো তারপর তো আপনারা জানেন কি হয়েছে আর কি। তারপর আমরা জানি কি হয়েছে। এই বিশ্বকাপটা ঠিক আগ মুহূর্তে আপনি ব্যক্তিগত জীবনের একটা ঝামেলায় পড়েছিলেন, এবং সেই ঝামেলাটার আমরা ডিটেলসে না যাই, সেখানটাতে আমি যেতে চাচ্ছি না। আপনার ক্যারিয়ারটা শেষ হয়েছে, আমরা ক্যারিয়ারের জায়গাটাতে থাকতে চাই। কিন্তু ধরেন ওই দুইটা ডেলিভারি যদি আপনি না করতেন, ওইভাবে যদি বোল্ড না করতেন, ওইভাবে যদি বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে না তুলতেন, বাংলাদেশের বাস্তবতা আপনার কি কখনো মনে হয়েছিল ওই সময়, ব্যাক অফ দ্য মাইন্ড কি ছিল এরকম যে আমি জানি না আমার ক্রিকেট ক্যারিয়ারটাই আসলে সামনে কি হবে, এই কি একটা বাড়তি মোটিভেশন আপনাকে আপনার ভেতরে কাজ করেছিল কিনা? না, আমি আসলে ওইভাবে চিন্তা করিনি, টু বি অনেস্ট। আমি ওইভাবে আমি চিন্তা করিনি। মানে আমি চিন্তা করেছি যে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছি, আর আমরা কিন্তু ওই ওয়ার্ল্ড কাপে কিন্তু অনেক মজাও করতাম, একদম সত্য কথা। আমরা ওই ওয়ার্ল্ড কাপে আগে একটা ক্যাম্প করেছি, এবং ওই ক্যাম্পটা আমরা অনেক মজা করেছি, সবাই অনেক ঘোরাঘুরি করেছি। তারপরে হচ্ছে আমরা নিজেরা রান্নাবান্না করেও খেয়েছি, আমরা কিন্তু একটা ছিলাম। তো যাই হোক, অনেক মজা হয়েছে ওই ক্যাম্পটাতে। প্লাস হচ্ছে, আর আমি অনেক আমি হয়তোবা মেন্টালি ভাবে অনেকটা একটা সিচুয়েশন থেকে আমি আসছি, একটা জায়গা থেকে একটু ডিজাস্টার ছিলাম, কিন্তু তারপরে আমি নিজে কখনো এটা ফিল করিনি। আমি মাথার ভিতরে অল টাইম, আমি মাথার ভিতরে চিন্তা করেছি যে আমি একটা বিশ্বকাপ খেলতে এসেছি, এইখানে আমি সুযোগ পেলে আমি ভালো করব এবং আমাকে ভালো করতে হবে। আমি যে কয়টা ম্যাচ খেলেছি, আমার মনে হয় ম্যাক্সিমাম ম্যাচে আমি খেলেছি। তো তো আমি ওইভাবে আমি প্রত্যেকটা ম্যাচে আমি মাঠে নাম, আমরাও ওই সময় আমার মনে আছে ভালো করতে হবে, আমাকে ভালো করতে হবে। আমরা খুব টেনশনে ছিলাম যে আসলে রুবেল হোসেন ওয়ার্ল্ড কাপ টিমে থাকবে কি থাকবে না। আমাদের টিমের জন্য আপনার তখন ভীষণ রকমের প্রয়োজন ছিল, এবং আমরা ওই সময় দেখেছি যে আমাদের ক্যাপ্টেন মাশরাফি তিনি মানে ডেসপারেট ছিলেন আপনাকে দলে নেওয়ার ব্যাপারে। ইভেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট যিনি ছিলেন পাপন ভাই, তিনিও আমাদের মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলার সময় ওই ডেসপারেশনটা শো করেছেন। এই ওয়ার্ল্ড কাপটা যে আপনি আসলে খেলতে গেলেন, এই যে মাশরাফির কথা বলছি, আমি পাপন ভাইয়ের কথা বলছি, বা এইরকম ওই সিচুয়েশনটা থেকে আপনাকে যারা বের করে আনলেন, তাদের জন্য কি আসলে আপনি কিছু বলবেন কিনা, বা তাদেরকে একটু রিপে করা, আমার উপরে যে আস্থা রেখেছে দেশবাসী, আমাকে আসলে করতে হবে, ভালো করতেই হবে, এরকম আপনার যদি কিছু। আসলে ওইখানে এটা আমাকে অনেকেই হেল্প করেছে, অনেকেই আমাকে হেল্প করেছে। ইভেন সবাই, আমি নাম বললে তো অনেকের নাম বলতে হয়,
অনেকে, পাপন ভাইয়ের কথা বললেন যে পাপন ভাই আমাকে, আকরাম ভাইও আমাকে হেল্প করেছে, অনেকেই আমাকে হেল্প করেছে, অনেকে। তো আমি তাদের কাছেও কৃতজ্ঞ থাকবো, যারা যারা আমাকে হেল্প করেছে। তো এইটাই আর কি। আর ওয়ার্ল্ড কাপে অবশ্য গভর্নমেন্ট থেকেও আমি শুনেছি আর কি, গভর্নমেন্ট থেকেও চাইছে যে রুবেল যাক, এরকমের আমি শুনেছি আর কি। আর কতটা সত্য আমি জানি না, বাট এটা আমি শুনেছি এবং ভালো জায়গা থেকেই আমি শুনেছিলাম। তো এইটাই আর কি। তো হয়তো আমাকে হয়তো বা দরকার ছিল, ক্যাপ্টেনও চেয়েছে, প্লাস ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট উনিও চেয়েছে, সবাই। তো যে কারণে এটা আমার জন্য আরো পসিবল হয়েছে। ক্যাপ্টেন যার কথা বলছেন মাশরাফি, তিনি তো এইসব ক্ষেত্রে বা সব ক্ষেত্রে ইনফ্যাক্ট আপনাদের মোটিভেট করার একটা বড় জায়গা ছিলেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে এটা শুনেছি। উনি আসলে আপনাকে কিভাবে মোটিভেট করছেন বা করেছিলেন ওই সময়টা? ওই সিচুয়েশনে আমার সাথে ভাইয়ের সাথে প্রথমে একবার খালি কথা হয়েছিল, পরের দিকে আর কথা হয় নাই। মানে আমি যখন একটা জায়গায় আমাকে যখন নিয়ে যাচ্ছিল, তখন তারপর থেকে ওনার সাথে আমার কথা নেই। প্রথমে একবার শুধু কথা হয়েছিল, তারপর থেকে আর কথা হয় না। আপনি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনার এই ওয়ার্ল্ড কাপ ফাইনালের এইটার ফাইনাল তো না, আমাদের কোয়ার্টার ফাইনালে তুললেন সেটার কথা বললাম, কিন্তু একই সঙ্গে আমাদের কিছু দুঃখের জায়গাও রয়েছে আপনার ক্যারিয়ারের। একটা হচ্ছে কি যে ফার্স্ট আপনার যে সিরিজটা ট্রাই নেশন খেললেন, আপনার প্রথম ইন্টারন্যাশনাল যে সিরিজ, সেটার ওই ফাইনালটাতে মুতিয়া মুরলীধরনের হাতে বেধড়ক পিটুনি খেয়েছিলেন। এটা আসলে মানে মনে হয় না, মানে মুরলী সে তো ব্যাটসম্যান না, আমরা একটা ট্রফি জিততে পারতাম। আপনি এত বড় ক্যারিয়ার আপনার, কিন্তু ক্যারিয়ারে কিন্তু আপনি কোনো, আমরা যে হচ্ছে আছে না যে এই 2009 সালে প্রথমবারে আমরা ট্রফি জিতে ফেলতে পারতাম, সেইটা আমার জন্য হলো না, কষ্ট লাগে। আর আমার জন্য মানে কি, আপনি লাস্ট সময় ওই সময় বোলিংটা, এটা তার আমার জন্য, এটা আপনি বলেছেন আমার জন্য, এবং আমিও নিজেও স্বীকার করছি আমার জন্য। তো এটা অবশ্যই কষ্টদায়ক। তো আমারও ইন্টারন্যাশনাল সেকেন্ড ম্যাচ ছিল, আমিও চেষ্টা করেছি, হয়তো আমার কিছু ফিল্ড প্লেসিং একটু ভুল ছিল। আর এত 25,000 দর্শকের মাঝে আমি কখনো খেলিও নি, যেটা সত্য কথা। আর আরেকটু গোছানো উচিত ছিল। তো এটাই আর কি। তো ডেফিনেটলি আপনার হচ্ছে, এটা আপনাকে 12-13 বছর, কেউ কোনো ক্রিকেটার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, আপনি শুধু আমাদের বাংলাদেশে কথা বললেই হবে না, আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক দেশেও আপনি দেখবেন যে তাদের ভালো খারাপ মিলেই কিন্তু একটা ক্যারিয়ার থাকে। স্টুয়ার্ট ব্রড 6টা ছক্কা খাইছে ওভারে। তো ভালো মন্দ মিলিয়ে ক্যারিয়ারটা থাকে। আর আমি এমন একটা সিচুয়েশনে বল করি, ঠিক আছে, একটা সময় তো ওই সিচুয়েশনে অনেকেই বল করতে চাইতো না, এটাও আপনি তো জানেনই। অনেকে সেফ জোনে চলে যেয়ে ক্যারিয়ারটারে ঠিকঠাক করে রাখতো, তাই না? তো আমাদেরকে সেই টার্গেট, আমাকে কখনো যদি বলে কোনো ক্যাপ্টেন অথবা যে কেউ, আমাদের আমাদের আরেকজন সিনিয়র ক্রিকেটার বা যে কেউ, তোকে ওই সময় বল করতে হবে, আমি কখনোই কোনো সময় না বলতাম না। কারণ আমি অলওয়েজ চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যেটা হয় হতে পারে আমি হয়তো বাদ করে যেতে পারি, বাট আমি এটা পছন্দ করি। আমি ছোটবেলা থেকে মানুষটাই এমন। তো আর আমার কিছু করারও থাকতো না, কারণ আমাকে ওই সিচুয়েশন মাথায় রাখতাম, আমার স্লগ ওভারে বোলিং করতে হবে। আর আপনি একটা যেহেতু আমি ওই জায়গাটায় সাকসেস হয়েছি, যেহেতু ক্যাপ্টেনেরও কিন্তু আপনার কিন্তু আমার উপর বিলিভ ছিল যে রুবেল এই জায়গাটায় সাকসেস, ওর সেই অ্যাবিলিটি আছে যে ম্যাচ জিতানোর, যেখানে আমাকে ওই জায়গায় বোলিংটা দিত, ঠিক আছে। তো আর আপনি আরেকটা, হ্যাঁ, তারপর মুরালিধরন পিটাইছে, এটা তো আমি তো অস্বীকার করতেছি না। হয়তো আমার ভুল ছিল, ওই যে আমার ফিল্ড প্লেসিং এ ভুল ছিল, আমি হয়তো আর একটু গোছায় বোলিং করতে পারতাম। কিন্তু আপনি ওই জায়গায় আমাদের হয়তো বা ইয়র্কারটা অতটা প্রথম আমার ইন্টারন্যাশনাল সেকেন্ড ম্যাচ, হয়তোবা এগুলো এক্সকিউজ না, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার তখন, ঠিক আছে। হয়তোবা আমি কিন্তু খুব শর্ট টাইমে ন্যাশনাল টিমে ঢুকছি, এমন না আমি অনেক বছর, প্রায় 4-5 বছর ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট খেলছি, বিপিএল খেলছি বা প্রিমিয়ার লিগ খেলছি। আমি কিন্তু তখন ওই রকমের কোনো ক্রিকেট খেলিও নি, ঠিক আছে। এটা জাস্ট আমি এক্সকিউজ দেখাচ্ছি না, বাট আমি আমার মানে কথাগুলো বলতে। আপনার ওইটা স্ট্রেংথের জায়গা, আমাদের ডেথ ওভার বোলিং। ইনফ্যাক্ট আপনি সেকেন্ড ম্যাচের কথা বললেন, আপনি সেকেন্ড ইয়ারে গিয়েই তো আবার নিউজিল্যান্ডের সঙ্গে যেই সিরিজটা, যেটা আমরা বাংলা ওয়াচ করলাম লাস্ট ম্যাচটাতে, ওই রকম সিচুয়েশনে তো আপনি আমাদেরকে জিতিয়েছেন। জিতেছে, হ্যাঁ। কাইল মিলসের সেই উইকেটটা যে আপনি তুলে নিলেন, স্ট্যাম্পটা যে উপরে ফেলেন, সেটা তো এখনো চোখে ভাসে। না, হ্যাঁ। তারপর আপনার আরেকটা জিনিস আপনার কথায় আমার মনে পড়লো যে ওয়েস্ট ইন্ডিজের একটা টুর্নামেন্টে আমরা মনে হয় ওদের সাথে সিরিজ জিতছিলাম। তো ওই ম্যাচে স্লগ ওভার একটা ম্যাচ স্লগ ওভার দেখবেন, যেখানে মানে ব্যাটিং করতেছিল আপনার হচ্ছে সব মানে T20 স্পেশালিস্ট ব্যাটসম্যানরা ওয়েস্ট ইন্ডিজের, ওদের এগেনিস্টেও কিন্তু আমি খুব ভালো বোলিং করছি, 4 না 5 রান দিয়েছিলাম আর কি লাস্টে, ঠিক আছে। তো
এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, কিছু কিছু সিচুয়েশনে না এগুলো অটোমেটিকলি চলে আসে, বুঝতে পারছেন? কিন্তু আমি তো কখনোই চাবো না যে আমার কারণে ম্যাচ হারুক। আপনার কাছে কি মনে হয়, আমি কি ওই ম্যাচটা কি আমি মানে আমি কি চাইছি যে ম্যাচটা হেরে যায়, বা নিদাস ট্রফির কথা বলতে পারেন? হ্যাঁ, নিদাস ট্রফিটা না, এটা তো তো সেম, আমি কি চাইছি যে আমাকে সাকিব ভাই আমাকে, সেও তো আমার আমার আমি তো এর আগে ম্যাচ জিতাইছি না, তো সেও তো আমার উপর বিশ্বাস রাখছে যে রুবেল তো এই সিচুয়েশনে ম্যাচ জিতেছে, রুবেল তো এই সিচুয়েশনেই বল করে। এবং আপনি দেখবেন আমার 129টা ওডিআই উইকেটের ভিতরে আমার 70 থেকে 75টা উইকেটই আমার দেখবেন রিভার্স সুইং এ আমার আউট করা, বল স্টাম্পে হালকা কাট করে। দিস ইজ মাই স্ট্রেংথ, এটা আমার স্ট্রেংথ। ঠিক আছে, আমার স্ট্রেংথ লিমিটেড খুবই ছোট, কিন্তু আমার ওইটার উপর আমার বিশ্বাসটা অনেক বেশি ছিল। না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলারদের ক্ষেত্রে এটা হবেই। এটা ওয়াকার ইউনুস 96 ওয়ার্ল্ড কাপে অজয় জাদেজার হাতে শেষ 2 ওভারে যেই বেধড়ক পিটিন খেয়েছে, আমি স্টুয়ার্ট ব্রনের কথা বললাম, 6টা ছক্কা খেয়েছেন, সেটা তো আপনার হয়ই। না না, কিন্তু হয় এটা, আমি জাস্ট বললাম আর কি। এটা নিয়ে হয় কি, অনেক সমালোচনা হয়, অনেকেই মানুষ বলে যে রুবেল নিদাস ট্রফিতে মুরালি ধরনের হাতে পিটানি খেয়েছে, বা এটা না, ওইটা আসলে আমাদের একটা দুঃখ। এটা হবে, কিন্তু আমার ভালো ভালো টাইমও তো, আমার অনেক ভালো ভালো স্মৃতিও তো আছে জাতীয় দলে। ডেফিনেটলি ওইখানটাতে হচ্ছে কি আপনার নিউজিল্যান্ডের সঙ্গে একটা হ্যাট্রিকের স্মৃতি রয়েছে, সেটা আগে বলবেন নাকি নিদাস ট্রফিটার আরেকটু দুঃখের স্মৃতিটা শেষ করে বলবেন? না না না, দুঃখ কোনটা বেশি, এই যে বুড়ালদের হাতে মেয়ের খাওয়াটা নাকি নিদাস ট্রফির ফাইনালটা? দুইটাই দুঃখ বেশি, দুইটাই। বাট নিদাস ট্রফিটা তখন আমি অনেক দিন ধরে ন্যাশনাল টিমে খেলেছি, বাট হয়তোবা আমার আর একটু কস্টিং, স্লগ ওভারে সবাই মাইর খায়, স্লগ ওভারে 19-20 সবারই হয়, কিন্তু হয়তোবা আমি একটু বেশি হয়ে গেছে ওই ম্যাচটায়। আর আরেকটু কম হইলে আমার জন্য মনে হয় ম্যাচটা আরেকটু, সিচুয়েশনটা আরেকটু অন্যরকম হতে পারতো। আমি একটু তাড়াহুড়া করেছি ওই ম্যাচটায়, আমি একটু টাইম নেওয়া উচিত ছিল। তো আমার কাছে মনে হয় এই জায়গাটা আমার একটু ভুল হয়েছে আর কি। 2 ওভারে 34 রান লাগতো, আপনি 22 রান দিয়েছেন, কিন্তু অনেকেই আমরা ভুলে গেছি যে ওই ম্যাচেরই প্রথম 3 ওভারে আপনি মাত্র 13 রান দিয়েছিলেন, 2টা উইকেটও আপনি পেয়েছিলেন। মানে টপ অর্ডারের দুইটা হ্যাঁ, আপনি 2টা উইকেট পেয়েছেন, সুরেশ রায়না এবং কে এল রাহুলের 2টা উইকেট পেয়েছেন, কিন্তু ওই যে ক্রিকেট যেটা হয় শেষটাই আমরা মনে রাখি, রাইট। সেই জন্যই ওইটার কথা বেশি করে আসে। একটু আনন্দের কথা একটু বলেন, যে হ্যাট্রিকের কথাটা বলেন, নিউজিল্যান্ডের সঙ্গে আপনার যে হ্যাট্রিকটা, সেই ম্যাচটার কথা, ওইটা নিশ্চয়ই আপনার জন্য ভীষণ আনন্দদায়ক ছিল। অবশ্যই আমার ক্যারিয়ারে একটা প্রথম হ্যাট্রিক, এবং এত ভালো একটা টিমের সাথে হ্যাট্রিক করেছি নিউজিল্যান্ডের, এবং উইকেটগুলো অনেক বড় বড় নাম ছিল। তো এটা আমার জন্য অনেক আনন্দদায়ক। প্লাস হচ্ছে আমার ক্যারিয়ার একটা হ্যাট্রিক আছে, প্লাস ম্যাচটাও আমি ম্যাচটা জিতেছিলাম আমরা, তাও মিরপুরের মাটিতে 6 উইকেট পেয়েছিলাম। তো অনেকে হ্যাট্রিক হয় কিন্তু 5 উইকেট পায় না, বাট আমার ওই ম্যাচটা এমন হয়েছে যে আলহামদুলিল্লাহ যে আমার 6টা উইকেট পেয়েছি, প্লাস হ্যাট্রিকও ছিল। এটা আমার জন্য অন্য রকমের একটা মেমোরি। এবং যদি বলেন যে আপনার ওয়ার্ল্ড কাপের পরে আমার একটা বেস্ট বোলিং কোনটা মনে রাখতে হবে, তা আমি ওই হ্যাট্রিকেরটাই, আমি ওটা সেকেন্ড পজিশনে আমি রাখবো এটাকে। টেন্ডুলকারের উইকেটটা, টেন্ডুলকার অত উইকেটের দিক থেকে, টেন্ডুলকার উইকেট তো টেন্ডুলকারের উইকেটই, কারণ টেন্ডুলকার তো ওয়ার্ল্ডের লিজেন্ড, তাই না? ওটা তো আমারও তো অনেক চেয়েছিলাম যে, প্রথম ম্যাচে অবশ্য মিরপুরে রকিবুল ভাই ক্যাচটা মিস করেছিলেন, তা নাহলে প্রথম ম্যাচে টেন্ডুলকারের উইকেটটা আমি পেতাম। তো যাই হোক, তারপরও চিটাগাং আপনি এলবিডব্লিউ করেছিলেন। এলবিডব্লিউ প্রথম ম্যাচে মিরপুরে আপনার গালিতে রকিবুল ভাই ক্যাচটা মিস করেছিলেন, বাট তা নাহলে 2 ম্যাচে টেন্ডুলকারের উইকেটটা আমি পেতাম। আচ্ছা, আপনার এই ক্যারিয়ারের এই পার্টটা, আমরা ইন্টারভিউর এই পার্টটা আসলে একটু শেষ করতে চাই, র্যাপ আপ করতে চাই। সেটা হচ্ছে কি যে টেস্টের কথাটা আপনি বললেন, যে টেস্ট ক্যারিয়ারটা আপনার আসলে বাজে, এটা তো আপনি মানে এটা অস্বীকার করার কিছু নাই। ইনফ্যাক্ট আপনার 27 টেস্টে 36 উইকেট, আপনার অ্যাভারেজ হচ্ছে কি 76.77। ক্রিকেট হিস্ট্রিতে এই 25+ টেস্ট খেলা, এবং ধরেন হচ্ছে 20+ টেস্ট খেলা, এবং 2500 বোলিং করা বোলারদের মধ্যে আপনার এভারেজ সবচেয়ে খারাপ। এত খারাপ কি আপনি রেড বল বোলার ছিলেন? না না, খারাপ আপনি একটু যদি দেখবেন যে আমরা ম্যাচ ম্যাক্সিমাম টাইম খেলতাম বাংলাদেশে। আমার হয়তোবা যে কটা ম্যাচ খেলছি, হয়তো পরিসংখ্যান করলে জানতে পারবেন যে আমি বাংলাদেশেও ম্যাচ খেলতাম বেশি। বাট হয়তোবা কি আমাকে তারা ক্যাপ্টেন বলেন, কোচ বলেন, সিলেক্টর বলেন, তারা আমাকে টেস্ট ক্রিকেটে সিলেক্ট করছে। তারপর আমি কিন্তু যখনই আমি টেস্ট ম্যাচ খেলতাম, আমি কিন্তু আমার 100% দিতাম। হয়তোবা টেস্টে আসলে উইকেট পাওয়াটা আমার জন্য একটু টাফ ছিল, যে হয়তোবা বোলিং করতেছি, ভালো ভালো স্পেল করতেছি, আলটিমেটলি আমি উইকেট পাচ্ছি না। তো আসলে যতই আপনি ভালো বোলিং করেন না কেন, টেস্টে দিন শেষে কিন্তু উইকেটটাই ফ্যাক্ট।
যেখানে হয়তো বা আমি ওই জায়গাটা থেকে পিছিয়ে গেছি, কিন্তু আমি আমার সর্বোচ্চ আমি চেষ্টাই করেছি যে উইকেটটা বের করে দেওয়া। যেহেতু আমার স্ট্রেংথও ছিল রিভার্স সুইং, টেস্টে আমি টেস্ট উইকেটও পাইছি অনেকগুলো। হ্যাঁ, আপনার ক্যারিয়ারের শুরুতেই তো আপনি নিউজিল্যান্ডে 5 উইকেট পাইলেন একদম ক্যারিয়ারের শুরুর দিকে 2010-এ। দিক থেকে হয়তো বা আমার এটা একটা অনেক বড় একটা ব্যর্থতা, বা বলতে পারেন যে টেস্ট ক্রিকেটে আমার এটা নিয়ে আমি খুবই আপসেট হয়তো বা, এইটাই। আমার এই পার্টের লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আপনি আপনার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে না ইন্টারন্যাশনাল ক্রিকেটে কত পার্সেন্ট স্যাটিসফাইড 100%-এর মধ্যে যদি বলি? না, আমি আমি আলহামদুলিল্লাহ আমি অলওয়েজ স্যাটিসফাই, কিন্তু আমি হয়তোবা আমি বিশেষ করে ওয়ানডে ক্রিকেটটায় আমি যদি আরেকটু সুযোগ পেতাম, প্লাস হচ্ছে আরো কিছু ম্যাচ খেলতে পারতাম, তো তাহলে আমার কাছে মনে হয় আরো ভালো হতো আমার জন্য, আমার ক্যারিয়ারটা আরো ভালো হতো। আমি হয়তোবা 2023-24 পর্যন্ত আমি খেলতে পারতাম, বাট ওরকম ফিট আমি ছিলাম যে আমি খেলতে পারবো না। বাট অনেক ক্ষেত্রেই হয়তোবা এই জিনিসটা হয় নাই। রুবেল হোসেনের ক্যারিয়ারের পরের অংশ, তার এই মোটর বাইকের শোরুম, ব্যবসায়ী রুবেল, কোচ রুবেল নাকি ভবিষ্যতে, এবং আরও কিছু মজার অংশ, এবং শেষে গিয়ে স্লোগান নিয়ে আমরা ইন্টারভিউর পরের অংশটা করব।